বিশ্বাস করো, আমি তোমার কিছুই করব না। তোমার বেশি দিন শাস্তি হবে না। আমার বোনকে দেখে রাখবে তো? অ্যাকুনিয়াসের ফিসফিসানো কথা নিয়ামের কর্ণগোচর হতেই অবাকে কপাল ভাঁজ করলো। অ্যাকুনিয়াস এতটা শান্ত কণ্ঠে কথা বলছে। কৃষাণ উঠে দাঁড়ালো। রিদম, আলবার্ট আর অফিসারদের দিকে এক নজর তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো। চলে আসলো বাইকের কাছে। বাইকে উঠে বাইক স্টার্ট দিল। তার ভেতরে চলা অস্থিরতা এই মুহূর্তে শান্ত না করতে পারলে সে মরে যাবে, এমনটাই মনে হচ্ছে তার। বাইকে থামলো একটি ফুলের দোকানের সামনে। ভেতরে গিয়ে সাদা গোলাপের একটি বুকে হাতে করে বের হলো। ফুলগুলো বাইকের উপর রেখে একটি সিগারেট ধরালো। গম্ভীর কাট কাট মুখশ্রী। কিছু একটা ভাবছে সে। সিগারেট ঠোঁটে চেপে ধোঁয়া উড়াচ্ছে। পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করলো। অপর পাশে থাকা ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুমি কি চাইছো আমার হাতেই তোমার ছেলে মরুক? কিষানের এমন কথা শুনে কাসফিয়া কপাল কুঁচকালো। চেহারায় ফুটে উঠল চিন্তা। কি হয়েছে কৃষাণ? হ্যারিক আবার কি করলো? কৃষাণ চুপ রইল কিছু সময়, তারপর উত্তর দিল, লুনিসের ফোনে আজে বাজে টেক্সট করেছে। ফোনটা কিন্তু আমার হাতে। তোমার ছোট ছেলেকে বলে দিও, ও যদি আমার সামনে আসে বা লুনিসের কোনো ক্ষতি করতে চায়, তাহলে আমি কিন্তু ভুলে যাব আমার সাথে ওর কোনো সম্পর্ক আছে। আই জাস্ট কিল হিম। কাসফিয়াকে আর কিছু বলার সুযোগ দিল না, কল কেটে দিল। লুনিসার ফোনটা বের করলো। টেক্সটগুলো আবার দেখল। তোকে আমি ছাড়ছি না লুনিশা। তোর জন্য আমার নিজের ভাই আমাকে মেরেছে। তোকে আমি ছাড়ছি না। একবার সুস্থ হতে দে। এই টেক্সটাই করেছিল এরিক, যা কৃষাণের রক্ত গরম করার জন্য যথেষ্ট। ভাই বলে এখনো বাঁচিয়ে রেখেছে, না হলে সেদিনই এরিকের শেষ দিন হতো। দুটো ফোনই পকেটে ভরে বাইকে হেলান দিয়ে দাঁড়ালো কৃষাণ। চোখ বন্ধ করে শ্বাস নিল। মনে মনে নিজেকে শান্ত হতে বলছে সে। নিজের রাগ জেদ লুনিসাকে দেখাতে চায় না সে। ফুলগুলো এক হাতে নিয়ে বাইকে বসলো। ফুলগুলোর দিকে তাকে মুচকি হাসলো। বিড়বিড় করে বলল, মাই অ্যাঞ্জেল, টু মাচ বিউটিফুল মোর দ্যান ইউ। ড্রয়িং রুমে সভায় বসে একটি ইংরেজি বই পড়ছে লুনিসা। মিলি আজ তাকে দিয়েছে পড়তে। আজ মিলিও বেশি সময় বাড়িতে থাকেনি, সন্ধ্যা হওয়ার আগেই চলে গেছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটি যেন অস্টেনের লেখা একটি ক্লাসিক রোমান্স উপন্যাস, যা দুই ভিন্ন ব্যক্তিত্বের মানুষের প্রেম এবং সমাজের বাধাগুলির প্রেক্ষাপটে রচিত। আপাতত এটির মনোযোগ দিয়ে পড়ছে। তার পেছনে যে কৃষাণ ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছে সেটাও খেয়াল নেই, কারণ গল্পে এতটাই ডুবে আছে সে। বই পড়া শেষ হলে আমার দিকে নজর দাও। লুনিসা একবার পেছনে তাকিয়ে কৃষাণকে দেখলো, তবে তার হাতের ফুলগুলো দেখেনি। এসেছেন? আচ্ছা, ফ্রেশ হয়ে নিন। লুনিসা কৃষাণের দিকে তেমন গুরুত্ব না দিয়ে সোফায় বসে বই পড়ছে। কৃষাণের কাছে বিষয়টা মোটেও ভালো লাগলো না। কৃষাণ ফুলগুলো রেখে লুনিসার সামনে গিয়ে দাঁড়ালো। লুনিসা পড়ার ফাঁকে একবার তাকালো। কৃষাণের গম্ভীর মুখ দেখে ধরতে পারল না কি হয়েছে। কৃষাণ লুনিসার হাত থেকে বইটা নিয়ে নিল। লুনিসা চোখ মুখ কুঁচকালো। আরে কি করছেন? বইটা দিন। ইস, কি রোমাঞ্চকর অংশে ছিলাম আমি। কৃষাণ বইটা ছুঁড়ে মারল দূরে। নিজের টাই খুলে লুনিসাকে পাজা কোলে তুলে নিল। লুনিসার অধর আঁকড়ে ধরল। বেশ কিছু সময় পর অধর ছেড়ে গভীর দৃষ্টিতে তাকালো লুনিসার দিকে। কণ্ঠ খালে নামিয়ে বলে, আমাকে ইগনোর করার দুঃসাহস দেখাবে না। তোমার প্রথম ও শেষ গুরুত্ব শুধুই আমি। রিপিট, শুধু আমি। তাই সেন্ট্রেশন। লুনিসা গোল গোল চোখ করে, ঠোঁট উল্টে বলে, আমি তো বই পড়ছিলাম। কৃষাণ লুনিসাকে নিয়ে উপরে যেতে যেতে বলে, আমার সামনে ওইটাও পড়া যাবে না। লুনিসা ফিক করে হেসে ওঠে। লোকটা কি পাগল? লুনিসাকে হাসতে দেখে কৃষাণ আরো গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে। লুনিসা থেমে যায়। আপনি কি বইয়ের প্রতিও জেলাস? কথাটা হাসি মুখে বললেও কৃষাণের পরবর্তী জবাব শুনে তার হাসি উবড়ে যায়। কৃষাণ লুনিসাকে পাজা কোল থেকে নিজের কাঁধে তুলে নেয়। গভীর শীতল কণ্ঠে বলে, সবকিছুর প্রতি, ইভেন তোমার শরীরের প্রতিটি সুতা, তোমার মস্তিষ্কে চলা অন্যদের প্রতি প্রতিটি তোমার ভাবনাকেও। তারপর কৃষাণ কোনো রকম দ্বিধা ছাড়াই লুনিসাকে কাঁধে করে উপরে নিয়ে যায়। লুনিসাও একটু অবাক হয়ে বলে, আপনাকে একটু বেশি পজিটিভ মনে হয় না মিস্টার তাইসিন কৃষাণ? কৃষাণ জবাব দিল না, তবে তার চোয়ালের রেখা যেন আরো কড়া হয়ে উঠল।
উপরে ঘরে পৌঁছে দরজা বন্ধ করে দিল এবং লুনিসাকে ধীরে ধীরে মাটিতে নামিয়ে দিল। লুনিসা স্মিত হেসে বলল, এতটা রেগে যাবার কিছুই নেই, বই পড়তে ইচ্ছে হলো বলেই তো একটু পড়ছিলাম। কৃষাণ স্থির দৃষ্টিতে তাকে রইল, তার চোখে একটা কঠিন সংকল্প। সে নিচু স্বরে বলে উঠল, তুমি আমার লুনিসা, তুমি বই পড়বে, কিন্তু সেটা আমার সামনে করলে সেটা আমার জন্যই হবে, অন্য কিছুর জন্য নয়। লুনিসা অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। তার এই অদ্ভুত দাবি আর তীব্র দৃষ্টি যেন লুনিসার হৃদয়ের অজানা উত্তেজনার ঢেউ তুলছে। লুনিসা একটু ইতস্তত করে বলল, আপনি এতটা গম্ভীর না হলে ভালো হতো। কৃষাণ একটু মৃদু হাসল, তবে তার চোখে ছিল কঠিনতা। কেন, এখন কি ভালো লাগছে না? লুনিসা মনে মনে হাসে, ভাবে কৃষাণকে জ্বালানো যাক, তাই আফসোসের স্বরে বলে, ভালো না লাগলেই বা আর কি, কি বা করার আছে এখন? আপনাকে নিয়েই তো থাকতে হবে। কপালে গম্ভীর লেখা তো লোক তো লেখাই ছিল। কৃষাণ নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যায় লুনিসার দিকে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ হ্যাভ টু স্টে উইথ মি ওয়েদার ইউ ওয়ান্ট ইট অর নট। লুনিসা মুখ বাঁকায়। কৃষাণ লুনিসার চুলের ভাঁজে হাত নিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। বেঁচে থাকতে তোমার মুক্তি নেই। লুনিসা মুস্কি হাসে, কৃষাণের গালে হাত রাখে। আমার মুক্তির দরকার নেই। আপনি সারা জীবন এভাবেই আগলে রাখবেন তো আমায়? বদলে যাবেন না তো কখনো? কৃষাণ লুনিসার কপালে চুমু খায়। আমার কথা বাদ দাও, নিজের কথাগুলো আবার ফিরিয়ে নিও না। এমনও হতে পারে একটা সময় আমাকে তুমি ঘৃণা করবে। লুনিসা শান্ত দৃষ্টিতে তাকায় কৃষাণের চোখের দিকে, তারপর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। ঘৃণা কেন করব? এমন কোনো দিন আসবে না। আমার বিশ্বাস আছে আপনার উপর। বিশ্বাস? মাত্র দুদিন এই ব্যবধানে এতটা বিশ্বাস কি করে ফেলেছ? লুনিসা আগের ন্যায় থেকেই উত্তর দেয়, কারণ কারণ ভালোবাসি, আর বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। কৃষাণ লুনিসাকে জড়িয়ে ধরে, তার ঠোঁটের কোণে ক্রু হাসে, মনে মনে একটি শব্দ আওড়ায়, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালো কৃষাণ ও লুনিসা। সন্ধ্যা নেমেছে। গতরাতেই তারা বেইজিংয়ে ছিল আর এখন আমেরিকা। কৃষাণ চেকিং করাচ্ছে, লুনিসা তাকিয়ে আছে তার দিকে। কাল অবধিও সে জানতো না আজ তারা চলে আসবে, বরং কৃষাণই তাদের কিছু বলেনি। আজ সকালেই টিকিট আর পাসপোর্ট হাতে ধরিয়ে দিয়ে লুনিসাকে রেডি হয়ে আসতে বলে। কে জানে কেন এত জরুরি ভিত্তিতে চলে আসা, এমনকি নিজের পোশাক পর্যন্ত আনতে পারেনি, সেই সুযোগটাও দেয়নি। কৃষাণ এগিয়ে আসলো, গলায় হেডফোন, পরনে কালো ব্যাগি প্যান্ট আর সাদা টি শার্ট। লোকটার কি শীত করে না? তাই তো মনে হয় লুনিসার কাছে। কৃষাণ গভীর মুখে লুনিসার সামনে এসে দাঁড়ালো। লুনিসা তার দিকে দৃষ্টিপাত করে আসে। আজ সারা দিনে দরকার ছাড়া একটি কথাও কৃষাণ বলেনি। লুনিসা বুঝে উঠতে পারছে না কেন কৃষাণ এভাবে গম্ভীর ভাব নিয়ে আসে। অবশ্য কয়েকবার জিজ্ঞাসা করেছিল, তবে প্রতিউত্তর পায়নি। কৃষাণ হুট করে লুনিসাকে কোলে তুলে নিল। লুনিসা আশেপাশে তাকে কৃষাণের দিকে তাকালো। আরে কি করছেন, সবাই দেখছে তো। কৃষাণ গম্ভীর মুখে জবাব দেয়, দেখুক, হু কেয়ার্স। আপনি কেমন যেন। কৃষাণ থেমে যায়, তাকায় লুনিসার চোখের দিকে। লুনিসা কৃষাণের রগে ফুলে ওঠা মুখ দেখে কিছুটা ভরকে যায়। এনার আবার কি হলো? কি হয়েছে? কৃষাণ অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল কিছু সময়, কোনো জবাব দিল না। উল্টো কিছু সময় পর আবারও হাঁটা ধরল। বিমানবন্দর থেকে বাইরে আসতেই একটি গাড়ি এসে থামে তাদের সামনে। কৃষাণ লুনিসাকে ভেতরে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে। গাড়ি চলছে। কৃষাণ সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। লুনিসার হাত তার শক্ত হাতে আবদ্ধ। লুনিসা মৃদু নয়নে তাকিয়ে আছে কৃষাণের সুদর্শন মুখশ্রীর দিকে। অ্যাঞ্জেল। কৃষাণ হাসকি সুরে তার নামটা শোনা মাত্রই বুকের মাঝে অদ্ভুত অনুভূতির স্রোত বহমান হলো। কৃষাণ আবার ডাকলো, অ্যাঞ্জেল। লুনিসা ছোট করে জবাব দিল। হুম? কৃষাণ জবাব দিল না। কৃষাণকে চুপ থাকতে দেখে লুনিসা আবার আশ্চর্য হয়, লোকটা এমন কেন? নিজেই ডাকলো আর এখন জবাব দিচ্ছে না। ড্রাইভার, গাড়ি থামাও। কৃষাণের কথা শুনে লুনিসা বাইরে তাকায়। এটা তো হাইওয়ে, এখানে গাড়ি থামাতে কেন বলছে কৃষাণ? কৃষাণ সোজা হয়ে বসলো, তাকালো লুনিসার দিকে। লুনিসাও ভ্রু কুঁচকে তাকালো। গাড়ি থামাতে বলেন কেন? কৃষাণ লুনিসার চোখের দিকে তাকালো, শীতল কণ্ঠস্বর ভেসে আসলো। তুমি আমার সাথে থাকতে চাও?
লুনিসা বুঝলো না কৃষাণ কেন এই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এসব জিজ্ঞেস করছে। লুনিসা গোল গোল চোখ করে চেয়ে রইল। কৃষাণ আবার বলে, তুমি চাইলে চলে যেতে পারো, এটাই তোমার প্রথম এবং শেষ সুযোগ। কি বলছেন এসব? আমি চলে যাব মানে? এমনও হতে পারে আমাকে আর তুমি সামলাতেই পারবে না, মুক্তি চাইবে। তবে একবার তুমি আমার সাথে গেলে আর ফিরতে পারবে না। তাই বলছি, সুযোগ আছে, চলে যেতে পারো। লুনিসা কৃষাণের হাতের বাঁধন শক্ত করে শান্ত নীরব কণ্ঠে বলে, চলে যাওয়ার হলে আপনাকে গ্রহণ করতাম না। হতে পারে আপনার সাথে আমার জীবনটা অদ্ভুতভাবে জড়িয়ে গেছে, কিন্তু আমি এই বাঁধন খুলে যেতে চাই না। ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। এই 6 বছর যে অজানা মানুষকে আমি কৃতজ্ঞতা বোধ থেকে খুঁজেছি, তাকে এখন আমি ভালোবাসি। কৃষাণ লুকিং গ্লাসের দিকে তাকালো, আবারও শান্ত কণ্ঠে বলল, সুযোগ আছে, পরে আফসোস করো না। লুনিসার অভিমান হয় কেন লোকটা এমন আচরণ করছে। সত্যি সে এই লোকটাকে বুঝতে পারছে না, কেমন অদ্ভুত দ্বিধায় ফেলে দেয়। বললাম তো যাবো না, আপনি কেন এসব বলছেন? এখন কি আমাকে আর ভালো লাগছে না আপনার? লুনিসার প্রশ্নকে রীতিমতো অবজ্ঞা করে কৃষাণ আবার বলল, সত্যি বলছি, মুক্তি পাবে না। ছটফট করে মৃত্যু কামনা করলেও পাবে না। আমি ভালো মানুষ নই। লুনিসার এবার কান্না পাচ্ছে। তার ভালো লাগছে না, এই লোকটাকে সে ভালোবেসে ফেলেছে। তার মুখে বারবার অদ্ভুত কথা শুনে বুঝতে পারছে না। লুনিসা শক্ত করে কৃষাণকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনি যেমনই হন, আপনিই আমার। আমি আপনাকে কোনোদিনও ছাড়বো না। আপনি আমাকে যদি মেরেও ফেলেন তবুও না। আর ইউ শিওর? ইয়েস, আই অ্যাম। লুনিসার হাতের বাঁধন শক্ত হয়। কৃষাণের ঠোঁটের খেলে যায় কিঞ্চিত হাসি। যাক, তার অ্যাঞ্জেল তাকে সত্যি ভালোবেসে ফেলেছে। কৃষাণ মনে মনে বলে, তুমি যেতে চাইলে আমি যেতে দিতাম? কখনোই না। আমি তো শুধু দেখছিলাম তুমি কতটুকু প্রস্তুত। আজ তুমি চলে যেতে চাইলে তবু আমি যেতে দিতাম না, কারণ তোমার শেষ ঠিকানা আমার কাছে। প্রস্তুত থেকেও আঁচল, এই খারাপ মানুষটা যে তোমার প্রতি আসক্ত, হতে পারে আসক্তি তোমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা কিংবা পাওয়া। পকেট থেকে লুনিসার ফোনটা বের করে আড়ালে জানালা দিয়ে রাস্তার মাঝ বরাবর ছুঁড়ে মারল। মুহূর্তেই আর একটি গাড়ি এসে তা ঘুরিয়ে দিল। সেদিকে তাকিয়ে দ্বিতীয় দফা হাসলো কৃষাণ। আনমনে আফসোসের সুরে চু চু শব্দ করলো। জানালার কাজ উঠিয়ে লুনিসাকে নিজের জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। আই উইশ তুমি মানিয়ে নেবে। মানিয়ে না নিতে পারলেও আমার কিচ্ছু করার নেই, তুমি আমার। কৃষাণের ফিসফিসানো কথা কানে গেল না লুনিসার। সে তার বুকে মাথা রেখে কৃষাণের হৃদস্পন্দনের শব্দ শুনছে, অনুভব করছে, যা এই মুহূর্তে একটু বেশি গতিতে চলছে। কৃষাণ ড্রাইভারকে উদ্দেশ্য করে গাড়ি স্টার্ট দিতে বলল। ড্রাইভার আর দেরি না করে গাড়ি স্টার্ট দিল। হাইওয়ে পেরিয়ে গাড়ি টার্ন নিল এক জনমানব শূন্য জঙ্গলের রাস্তার ভেতরে। গাড়ি এসে থামে একটি বাড়ির সামনে, যা জঙ্গলের ভিতরে। লুনিসা ঘুমিয়ে আছে, তাই তার ধ্যান ধারণাও নেই সে কোথায় আছে। কৃষাণ গাড়ি থেকে নেমে লুনিসাকে কোলে তুলে নিল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আসতে পারো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। কৃষাণ লুনিসাকে কোলে নিয়ে মেন ডোরের সামনে এসে দাঁড়ালো। এক হাত দিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সোজা দোতলায় নিজের বিশাল বড় বেডরুমে চলে আসলো লুনিসাকে নিয়ে। রাত 8টা। লুনিসাকে বিছানায় শুয়ে দিয়ে কৃষাণ ফ্রেশ হতে গেল। মিনিট 20 পর ফ্রেশ হয়ে ফিরে আসলো। লুনিসা এখনো ঘুমে। ওয়াল ক্লকে সময় দেখে নিল, রাতের খাবার বানাতে হবে। লুনিসার ঘুমন্ত মুখশ্রী দেখে কৃষাণ মুগ্ধ হয়। ইচ্ছে জাগে লুনিসার অধর যুগল আঁকড়ে ধরতে, কিন্তু কৃষাণ আপাতত চাইছে না লুনিসার ঘুম ভাঙুক। রুম থেকে বেরিয়ে চলে আসলো কিচেনে। ফ্রিজে কিছু ফ্রোজেন নাগেটস আর কোল্ড ড্রিঙ্কস আছে। আপাতত এগুলোই ওয়ারফায়ার বেক করবে। যাই ভাবা সেই কাজ। বারান্দায় দাঁড়িয়ে শীতল বাতাস উপভোগ করছে লুনিসা। রাত গভীর হচ্ছে, ততই স্নিগ্ধকর অনুভূতি হচ্ছে। রান্না শেষ করে বেডরুমে আসলো কৃষাণ। ঘুরে লুনিসাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে কাচের দেওয়ালের অপর পাশে দাঁড়িয়ে থাকা লুনিসার দিকে তাকালো। কৃষাণের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে সে। ভেজা চুলগুলো বাতাসে উঠছে। কৃষাণের অধর কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। নেশাতুর দৃষ্টিতে নিয়ে এগিয়ে গেল লুনিসার কাছে। লুনিসাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কৃষাণের শরীরের স্পর্শ আর মৃদু বাতাস আরও শিহরণ তৈরি করছে। লুনিসা মুগ্ধ হাওয়া গায়ে লাগিয়ে কৃষাণকে উদ্দেশ্য করে বলে, কোথায় ছিলেন আপনি?
কৃষাণ জবাব দিল না, তাকে রইল লুনিসার দিকে। মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ের সামনে থাকলে নিজেকে সামলাতে পারে না সে। নিজের চাওয়া আকাঙ্ক্ষাগুলো বাদ ভেঙে বেরিয়ে আসে। তুমি আমার টি শার্ট কেন পরেছো? কৃষাণের প্রশ্নে লুনিসা তার দিকে তাকায়। আপনি তো আসার পোশাক আনতে দেননি। আমি ফ্রেশ হয়ে কি পরতাম তাহলে? কাভার্ডে দেখলাম আপনার কয়েকটা টি শার্ট আছে, তাই একটা নিয়ে পরে ফেললাম। কৃষাণ আবার লুনিসাকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে। আচ্ছা, চারিদিকে এত অন্ধকার কেন? আশেপাশে কি কোনো বাড়ি নেই আর? কৃষাণের দৃষ্টি লুনিসার দিকেই, মৃদু কণ্ঠে জবাব দেয়। না, কেন? কারণ এটা জঙ্গল। লুনিসা ভ্রু কুচকায়। জঙ্গল মানে? তার মানে এখানে আমরা ছাড়া আর কেউ নেই? সত্যি? লুনিসা হঠাৎই খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে, আবারও নিজে নিজে বলতে থাকে। জানেন, আমার খুব ইচ্ছে ছিল জঙ্গলের শান্ত পরিবেশে নিজের বাড়ি থাকার। আমি কখনো ভাবতেও পারিনি এটা সত্যি হবে। সত্যি এখানে আর কোনো বাড়ি নেই তো? কৃষাণ মাথা নাড়ে। লুনিসা আরো খুশি হলো বোধহয়। হঠাৎ করে আকাশে উদয়মান পূর্ণিমার চাঁদের দিকে তাকালো। দেখুন আজকের রাতটা কতটা সুন্দর, আকাশে পূর্ণিমার চাঁদ। কৃষাণ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। এই মুহূর্তে লুনিসাকে তার চাই মানে চাই। কৃষাণ লুনিসাকে হ্যাসকাটানে কোলে তুলে নিল। অধরে ফুটে উঠল ক্রু হাসি। এবার আরো সুন্দর করব, চলো। আরে কি করছেন? ভেতরে চলো, দেখতে পাবে। কৃষাণ কাছের দেওয়ালটায় পর্দা দিয়ে ঢেকে দিল। আরেকটি সুন্দর রাত সাক্ষী হবে তাদের মিলনের। সকাল পড়িয়ে এখন দুপুর 12টার বেশি বাজে। সবে ঘুম ভাঙলো লুনিসার। চোখ খুলে নিজেকে পর্যবেক্ষণ করলো। শরীর প্রচণ্ড ব্যথা করছে। গত রাতে কৃষাণের এমন উগ্রতা ভারী পড়েছে তার উপর। দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে উঠে দাঁড়ালো। খিদে পেয়েছে তার। আশেপাশে তাকে কৃষাণকে দেখতে পেল না। পেলেই বাকি। লুনিসা পণ করেছে সে কথা বলবে না অসভ্য লোকটার সাথে। খিদের প্রকোপ বৃদ্ধি পেতেই লুনিসা রুম থেকে বের হলো। সাথে সাথে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছালো। এত বড় বাড়ি, সে কোথায় আছে? সিঁড়ি কথায় কিছুই বুঝার উপায় নেই। লুনিসার নাকে ভেসে উঠল একটি মিষ্টি সুঘ্রাণ, চন্দন জাতীয় ঘ্রাণ। সাথে সাথে অধরে হাসি ফুটে উঠল। ঘ্রাণের উৎস খোঁজার লক্ষ্যে পা বাড়ালো লুনিসা। খুঁজতে খুঁজতে পৌঁছে গেল এক রুমের দরজার সামনে। কাঠের দরজায় হাত রাখলো লুনিসা। সাথে সাথে দরজা খুলে গেল। ভেতরে দৃশ্যমান হলো কৃষাণকে। লুনিসা হা করে তাকিয়ে আছে। রুমের দেওয়ালে সারি সারি সেলফ, যেখানে পারফিউমের রাখা। আপাতত ঘরটা করা সুঘ্রাণে মোমো করছে। কৃষাণের সামনে কয়েকটা কেমিক্যাল ও কাচের শিশি। তার মানে কৃষাণ একজন পারফিউমার। লুনিসার মনে পড়ে যায় তাদের প্রথম দেখা হওয়ার দিনের কথা। লিফটে কৃষাণের শরীর থেকে সেই পারফিউমের সুঘ্রাণ পেয়েছিল। এমনকি ভেবেওছিল উনি হয়তো সেই পারফিউমার। তবে তা যে সত্যি হয়ে বের হবে ভাবতেই পারেনি লুনিসা। এত সময় পর কৃষাণের নজর পড়ে লুনিসার দিকে। কৃষাণের অধরে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। মিষ্টি ও ভারী কণ্ঠে বলে, খুব ভালো হয়েছে আমার অ্যাঞ্জেলের। লুনিসা এখনো গোটা রুমটা পর্যবেক্ষণ করছে ঘুরে ঘুরে। কৃষাণ ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়। পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে লুনিসাকে। নিজের চোয়াল ঠেকায় লুনিসার কাঁধে। গভীর শ্বাস নেয়। খাবার খেয়েছো? হুম। খাবার খেয়েছো? লুনিসা মাথা নাড়ে, যার মানে সে খায়নি। কৃষাণ লুনিসাকে নিজের দিকে ঘোরায়, তাকে আরেকটু কাছে টেনে আনে। খাবার তো ঘরেই রেখে এসছে, খাওনি কেন? কৃষাণ কপাল কুঁচকে প্রশ্ন করে। লুনিসাও ভ্রু কুঁচকায়। সে তো খেয়ালই করেনি ঘরে খাবার ছিল। কি বোকা সে! আসলেই সে বোকা। না হলে একটু আগে নিজেকে দেওয়া পণ সে ভুলে গেল কি করে? সেই তো কৃষাণের স্পর্শে তার বাক্যে সে গলে গেল। কৃষাণ লুনিসাকে ছেড়ে কেমিক্যালগুলোর জায়গা মতো রেখে হাত ধুয়ে আসলো। লুনিসার সামনে এসে দাঁড়াতেই লুনিসার নজরে পড়ল কৃষাণের বলিষ্ঠ দেহখানা। কি সুদর্শন পুরুষ তিনি! এই লোকটা তার স্বামী, তার একান্ত ব্যক্তিগত পুরুষ। কৃষাণ লুনিসাকে নিয়ে আবারও নিজেদের ঘরে আসলো। বিছানায় বসে নিজ হাতে লুনিসাকে খাইয়ে দিল। খাবার মাঝপথেই লুনিসা বলে ওঠে, আপনার ফোনটা একটু দিন আমায়। কৃষাণের হাত থেমে যায়। সে গভীর চোখে লুনিসার দিকে তাকায়। লুনিসা বুঝলো না কৃষাণের এমন প্রতিক্রিয়ার কারণ। কৃষাণ গম্ভীর গলায় প্রশ্ন করল, ফোন দিয়ে কি করবে? লুনিসা মৃদু হেসে বলল, পাপার সাথে কথা বলবো। পাপা যে তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করলো, তুমি তার সাথে কথা বলতে চাইছো?
নিজের ব্যক্তিত্বকে এতটা মূল্যহীন বানিয়ে ফেলেছ? লুনিসার হাসি মুখটা নিমিষেই তেতো হয়ে গেল। সত্যি, যেখানে তার বাবাই তার কথা ভাবেনি সেখানে সে কেন ভাববে? লুনিসা শক্ত কণ্ঠে জবাব দেয়। আমার ব্যক্তিত্ব মূল্যহীন না, বলবো না কথা তাদের সাথে। যারা আমাকে বোঝেনি, আমি কেন তাদের কথা ভাববো? কৃষাণ আড়ালে ক্রু হাসে, অতপর লুনিসার মুখের দিকে তাকে স্নিগ্ধ হাসে। খাবার তুলে দেয় মুখে, সাথে বলে, এই তো, গুড গার্ল, এখন খেয়ে নাও। লুনিসাও কথা না বাড়িয়ে খেতে লাগলো। লুনিসার খাওয়া প্রায় শেষের দিকে। তখনই হঠাৎ মনে পড়ল কৃষাণের কথা। আপনি খেয়েছেন? কৃষাণ শান্ত দৃষ্টি নিক্ষেপ করে লুনিসার দৃষ্টিতে ছোট্ট করে উত্তর দেয়। না। লুনিসা মৃদু রাগ দেখিয়ে বলে, না মানে খাননি কেন? কৃষাণ সাথে সাথে লুনিসার মুখে খাবার দিয়ে তার ঠোঁট আঁকড়ে ধরল। লুনিসার চোখ বড় বড় করে তাকায় কৃষাণের দিকে। কিছু সময় পর কৃষাণ লুনিসাকে ছাড়ল। লুনিসা হা করে তাকিয়ে আছে তার দিকে। কৃষাণ সেদিকে তাকিয়ে বাঁকা হাসে। কারণ পেট আর মন কোনোটাই তখন ভরতো না, এবার ভরবে। লুনিসা মাথা নিচু করে হাসে। কৃষাণ বাকি খাবারটুকু নিজে খেয়ে নেয়। লুনিসা হঠাৎ অনুভব করলো তার পেট ব্যথা করছে। কিছু একটা মনে হয় দ্রুত ওয়াশরুমে দৌড় লাগালো সে। কৃষাণ লুনিসাকে এভাবে দৌড়ে যেতে দেখে কপাল কুঁচকে তাকিয়ে রইল। ঠিক এমন সময় নিজের ফোনটা বেজে উঠল। হাত ধুয়ে ফোন নিয়ে বাইরে আসলো কৃষাণ। কল রিসিভ করে অপর পাশে থাকা ব্যক্তির কথাগুলো মনোযোগ দিয়ে শুনল, অতঃপর নিজে মুখ খুলল। কি যেন নাম? কেনেথ, রাইট? পাঠিয়ে দাও বাড়ি, সাথে একটি লেটার, যেখানে লেখা থাকবে তাইসিন, ত্রিশান কিংবা লুনিসার স্বার্থীকে খোঁজার বিরুদ্ধে চেষ্টা করে লাভ নেই। কৃষাণের কথা শুনে অপর পাশে থাকা লোকটি সম্মতি জানিয়ে ফোন কেটে দেয়। কৃষাণ বড় করে শ্বাস ফেলে। কিছু একটা বিড়বিড় করতে করতে ঘাড় কাত করে হাসে। ফিরে যায় নিজের রুমে। রান্নাঘরে স্যুপ বানাচ্ছে কৃষাণ। তার সামনে কাউন্টারে বসে আছে লুনিসা। লিনসা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃষাণের দিকে, তবে কৃষাণের মনোযোগ রান্নার দিকে। একটা কথা বলি। লুনিসার প্রশ্নে কৃষাণ মাথা তুলে তাকায় তার দিকে, স্মিত হেসে বলে। এনিথিং ইউ ওয়ান্ট। লুনিসা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, আপনি আপনার মা বাবার সাথে থাকেন না কেন? মানে এই জঙ্গলের মাঝে কেন থাকেন? কৃষাণ কিছু সময় লুনিসার দিকে তাকিয়ে থাকে, তারপর জবাব দেয়। একা থাকতে ভালো লাগে। কত বছর ধরে এখানে থাকছেন? 13। কৃষাণের সংক্ষিপ্ত জবাব। লুনিসার কৌতূহল বাড়ছে। আমি আপনার সম্পর্কে সব জানতে চাই, অতীত বর্তমান সবটা। কৃষাণ গম্ভীর দৃষ্টিতে লুনিসার চোখের দিকে তাকায়। 13 বছর আগে রিকের সাথে মারামারি করেই বাড়ি ছেড়েছিলাম। এই বাড়িটা এক বৃদ্ধ লোকের ছিল। সে একাই থাকতো, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ ছিল না। এরপর থেকে এখানে থাকা। তবে মাস দুয়েক পর ড্যাড আর মম খুঁজে পায় আমাকে, কিন্তু আমি ফিরিনি। বছর 4 আগে তিনি মারা যান। এই বাড়িটা আমি নিজেই কিনে নিয়েছিলাম তার থেকে। যোগাযোগ ছিল, তবে দরকার ছাড়া বাড়ি যেতাম না। এরিককে দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। লুনিসা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কি এমন হয়েছিল এরিকের সাথে? এরিক কি করেছিল? কৃষাণ জবাব দেয় না, স্যুপ নিয়ে টেবিলে রাখে। লুনিসা কাউন্টার থেকে নেমে কৃষাণের পেছন পেছন যায়। বলুন না। কৃষাণ এড়িয়ে যেতে চাইছে প্রশ্নটা, তার ঠিকই বুঝতে পারছে লুনিসা। লুনিসা আবারও বলল, বলুন না কি হয়েছিল। কৃষাণের চোয়াল শক্ত হচ্ছে। সে চেয়ারে বসলো, পাশে বসলো লুনিসা। এরিক আমার পিয়ানো নষ্ট করে দিয়েছিল, তাই। এমন উত্তর আশা করেনি লুনিসা। তার প্রতিক্রিয়া বলার বাইরে। এই সামান্য কারণে কেউ বাড়ি ছাড়ে? আজব মানুষ তো উনি। এটা কোনো কারণ হলো বাড়ি ছাড়ার? এত উগ্র কেন আপনি? কৃষাণের অধরে কিঞ্চিত বাঁকা হাসি। লুনিসাও ভ্রু কুঁচকায়। কৃষাণ লুনিসাকে টেনে নিজের কোলে বসায়। লুনিসা তার কাঁধে হাত রাখে। কৃষাণ হেসকি স্বরে বলে, সকলের কাছে আমার উগ্রতা ভারী পড়লেও তোমার কাছে সেটা রূপ নেবে ভালোবাসা, অ্যাঞ্জেল। লুনিসার শীত দ্বারা শীতল বাতাস প্রবাহিত হয়। শরীর শিরশির করছে। গত রাতের কথা মনে পড়তেই শক্ত করে জড়িয়ে ধরল কৃষাণকে। কৃষাণ হাসল। লুনিসাও গলায় ঘাড়ে অধর ছোয়ালো। কৃষাণ লুনিসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এইভাবে জড়িয়ে ধরো না অ্যাঞ্জেল, তুমি সামনে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কৃষাণের এমন কথায় কান গরম হয় লুনিসার। চট করে কৃষাণকে ছেড়ে দেয়। কৃষাণ ঠোঁট টিপে হাসে। স্যুপটা খেয়ে নাও, নাকি আমি খাইয়ে দেবো? লুনিসা দ্রুত চেয়ারে বসলো। স্যুপের বাটিটা নিজের দিকে নিয়ে মুখ ভার করে বলল, আমি খেতে পারবো।
এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। কৃষাণ লুনিসা দুজনেই অবাক হলো। এই সময় এ বাড়িতে কে আসবে? কৃষাণ নিজেই এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে নিজের পরিচিত মুখ দেখে অধর প্রশস্ত হলো, তবে পরক্ষণিক গম্ভীরতা এসে ভর করলো তার মাঝে। তুই এখানে? সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার সামির খান মৃদু হেসে পকেট থেকে একটি খাম বের করে কৃষাণের দিকে এগিয়ে দিল। কৃষাণ এক নজর দেখে খামটা পকেটে ভরে নিল। সর, ভেতরে যেতে দে। সামিরের কথা শেষ হওয়ার আগে কৃষাণ তার পথ আটকে দাঁড়ায়। সামির ভ্রু কুঁচকায়। কি হলো? কৃষাণ গম্ভীর মুখে জবাব দেয়। ভেতরে যাওয়া হবে না। কেন? এমনি। আমি তো যাবই। সামির কৃষাণকে ঠেলে ভেতরে আসে। তার নজরে পড়ে ডাইনিং টেবিলের পেছনে ঘুরে বসে থাকা মেয়েটির দিকে। সামির রীতিমতো অবাক হয়, কৃষাণের দিকে তাকায়। আরে এই মেয়েকে? কৃষাণ বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলল, আমার বউ। কি? হোয়াট দ্য ফুসকা? তোর বউ মানে? কৃষাণ পকেটে হাত গুজে গম্ভীর মুখে বলে। বিয়ে করেছি তাই বউ, এখন যা। সামির অবাক হয়, সাথে হাসে। যাবো মানে? ভাবিকে দেখতে হবে না? আমিও দেখি শেষমেশ কোন মেয়ে পাগলকে দেখে শুনে বিয়ে করলো। সামির যেতে নিলে কৃষাণ সামিরের হাত ধরে ফেলে। কৃষাণের চোখের দিকে তাকিয়ে সামির কিছু একটা বুঝতে পারে। সামির কপাল কুঁচকে মৃদু কণ্ঠে বলে, এটাই সেই মেয়ে? কৃষাণ গম্ভীর মুখে মাথা নাড়ে। সামির অবাকের চরম পর্যায়ে। কেমনে কি ইয়ার? মেয়েটা কি সব জানে? কৃষাণ ফিসেল হেসে আর চোখে লুনিসার দিকে তাকায়। জানলে কি আর বিয়ে করতো? সামির দীর্ঘশ্বাস ফেলল। যাই হোক, মেয়েটাকে এবার দেখা। আমিও দেখি কোন মেয়ের জন্য আমার বন্ধু এত পাগলামি। কৃষাণ সামিরের হাত ছেড়ে দেয়, গম্ভীর গলায় বলে, দেখতে পারবি নিজের বোন হিসেবে। সামির গাল ভরে হাসে। মা হিসেবেই দেখবো, তাও দেখতে দে। কৃষাণ লুনিসার কাছে যায়। চল আমার সাথে। লুনিসার খাওয়া শেষ, সে উঠে দাঁড়ালো। কোথায়? কৃষাণ জবাব না দিয়ে লুনিসাকে নিয়ে ড্রয়িং রুমে আসলো। সামির লুনিসার দিকে তাকাতেই তার হাসি মুখটা চুপসে গেল। লুনিসার চেহারায় এসে ভর করলো গম্ভীরতা। সামির হতভম্ব হয়ে তাকিয়ে আছে লুনিসার দিকে, আর লুনিসা তার চোখে মুখে গম্ভীরতা। সার্থী, তুমি? লুনিসার গম্ভীর চেহারায় ফুটে উঠলো কিঞ্চিত বাঁকা হাসি। লুনিসা সার্থী। আমি মিসেস তাইসিন কৃষাণ, তার স্ত্রী। সামিরের মাথা কাজ করছে না। সে একবার লুনিসার দিকে তাকাচ্ছে তো আরেকবার কৃষাণের দিকে। কৃষাণ সামিরকে এভাবে তাকাতে দেখে ভ্রু কুঁচকালো। সামির বোকা বোকা হেসে লুনিসা আর কৃষাণের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আজ আসছি, আরেকদিন দেখা হবে, বাই। বলে আর 1 মিনিটও দাঁড়ালো না সামির। তাড়াহুড়া করে বেরিয়ে গেল বাড়ি থেকে। সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল কৃষাণ। দৃষ্টি নিক্ষেপ করলো লুনিসার দিকে। তুমি সামিরকে চেনো? লুনিসা মাথা নাড়ল। না, আমি চিনব কি করে? কৃষাণের চোখে অদ্ভুত কৌতূহল কাজ করছে। তাহলে সামির তোমার নাম জানো কি করে? লুনিসা কৃষাণের বাহু আঁকড়ে ধরে। ভুলে যাচ্ছেন, আমি আপনাদের কোম্পানির মডেল ছিলাম, হয়তো সেখানেই দেখেছিলেন। অস্বাভাবিক কিছু না। কৃষাণ মনে মনে কিছু একটা ভাবলো, হতেই পারে, তাছাড়া আর কি হবে। চলো না বাড়ির বাইরেটা একটু ঘুরে আসি। লুনিসার আবদার ফেলতে পারল না কৃষাণ। মৃদু হেসে লুনিসাকে নিয়ে বের হলো বাড়ির বাইরে, যেখানে বিশাল বড় ফুলবাগান। নিজের হাতে থাকা কাগজটার দিকে অবাক হয়ে তাকিয়েছে লুনিসা। ঠিক সেই মুহূর্তেই কৃষাণ ঘরে প্রবেশ করলো। লুনিসার হাতে কাগজটি দেখে চট করে কাগজটি নিয়ে নিল। লুনিসা অবাক হয়ে তাকালো কৃষাণের দিকে। এসব কি কৃষাণ? কৃষাণ ভাবহীন ভাবে কাগজটা ক্যাবিনেটে রেখে বলল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। লুনিসা কৃষাণের বাহু ধরে তার দিকে ঘুরায়। আপনি চাকরি কেন ছেড়েছেন? কৃষাণ লুনিসাকে নিজের ডিভানে বসালো। লুনিসার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, চাকরি দিয়ে আমার হবেটা কি? হবেটা কি মানে? কৃষাণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিছু সময় নিশ্চুপ থেকে তারপর বলে, এসব চাকরি বাকরি করে আমার হবেটা কি? এই চাকরি করতে গিয়ে আমার তোমার থেকে দূরে থাকতে হবে, আর আমি চাই না তোমার থেকে এক মুহূর্ত দূরে থাকতে। এমনিতেও আমি একজন পারফিউমার, পারফিউম তৈরি করে তোমার প্রয়োজন মেটানোর সক্ষমতা আমার আছে। লুনিসা চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকে। কি অদ্ভুত মানুষ। কৃষাণ টুপ করে লুনিসার গালে চুমু খায়। অ্যাঞ্জেল, তুমি তো সুন্দর কেন? লুনিসা চমকায়। হুম? কৃষাণ তার গালে স্লাইড করতে করতে বলে, তোমার এই চোখ দুটি আমাকে পাগল করেছিল। কি অদ্ভুত নেশায় আসক্ত হয়ে পড়লাম আমি।
লুনিসা মৃদু হাসে, সেই হাসিতে মুগ্ধ হলো কৃষাণ। সময়টা যদি এখানেই থেমে যেত কি ক্ষতি হতো, তবে কৃষাণের শরীরের মাটি লেগে আসে। মূলত বাগানে যাওয়ার পর দেখতে পায় কয়েকটা গাছ শুকিয়ে যাচ্ছে, সেগুলো নিজ হাতে ঠিক করছে। লুনিসাকে নামিয়ে কৃষাণ উঠে দাঁড়ালো, রুমটা লক করে ওয়াশরুমে চলে গেল। লুনিসা বসে রইল একা একা, কিছুই ভালো লাগছে না। হঠাৎ নজর পড়ে কৃষাণের ফোনের দিকে, চট করে ফোনটা হাতে নেয়। ফোনের পাসওয়ার্ড লুনিসা জানে, এর আগেও দেখেছিল। লুনিসার জন্ম তারিখটাই দেওয়া। লুনিসা পাসওয়ার্ড দিয়ে লক খুলে কাউকে একটা কল করে। কিছু সময় পর কল রিসিভ হয়। লুনিসা ওয়াশরুমের দরজার দিকে এক পলক তাকিয়ে মৃদু গম্ভীর কণ্ঠে বলে, ধন্যবাদ তোদের সবাইকে। তোরা পাশে না থাকলে আমি কখনোই আমার লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে লুনিসার ঠোঁটে ফুটে উঠল ক্রু হাসি। ডিভানে গা এলিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলে, সব দিকে ভাবতে গেলে আমার কিছুই পাওয়া হতো না। লুনিসা স্বার্থী আর যাই হোক, অভিনয়টা ভালো জানে। আর সেটা যদি হয় আমার স্বার্থের জন্য, তবে আমি হাজারটা মিথ্যে অভিনয় করব। দুজনেই হেসে উঠল। তবে পর মুহূর্তেই ওপাশ থেকে এমন একটি কথা কানে আসলো যা লুনিসা আশা করেনি। সে অবাক হলো, সজা হয়ে বসলো, কপালে ভাঁজ পড়ল। মানে কি এসবের? টমাস একুইনাস সুইসাইড করেছে? হাউ? ওয়াশরুম থেকে শব্দ আসতেই লুনিসা দ্রুত বলে, রাখছি। এই নাম্বারে কল দিস না, আমি নিজে থেকেই দেব। বাই। বলেই দ্রুত কল কেটে ফোনটা আগের জায়গায় রেখে দেয়, নিজেও আগের জায়গায় এসে বসে। এই মুহূর্তে টমাস অ্যাকুইনাসের কথা তাকে ভাবাচ্ছে। ছেলেটা সুইসাইড কেন করতে গেল, কি আজব। কৃষাণ ফ্রেশ হয়ে বের হলো, গলায় একটি টাওয়াল ঝুলানো, আর একটি দিয়ে মাথা মুছছে। কৃষাণ এসে লুনিসার সামনে নিচু হয়ে বসল। মাথা মুছে দাও। লুনিসা ভাবাগ্রস্ত মন নিয়ে টাওয়াল হাতে নিল, কৃষাণের চুল মুছে দেয়। কৃষাণ ঠিক ধরতে পারলো লুনিসা কিছু একটা নিয়ে ভাবনায় আছে, যেটা কৃষাণের মোটেও পছন্দ হলো না। কৃষাণ লুনিসার হাতে টেনে নিজের কাছে লুনিসার মাথা ঠেকায়, মাথা ঘুরিয়ে তাকায় লুনিসার মুখের দিকে, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, কি ভাবছো? লুনিসা শান্ত দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকে, অতঃপর বলে, টমাস একুইনাস সুইসাইড করেছে, জানতেন আপনি এটা? কৃষাণ চট করে লুনিসার হাত ছেড়ে দেয়, দ্রুত উঠে দাঁড়ায়, তার চোয়ালে রাগী ভাব প্রকাশ পাচ্ছে। তুমি আমার সাথে বসে অন্য একজনের কথা ভাবছো? কে মরলো কে বাঁচলো, আই ডোন্ট কেয়ার। আর তোমারও ভাবার দরকার নেই। মাইন্ডেড। শেষ কথাটা বলার সময় কৃষাণ লুনিসার গাল মৃদু চেপে ধরে। লুনিসা গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। কৃষাণ লুনিসাকে ছেড়ে নিজের কপালে 2 আঙ্গুল দ্বারা স্লাইড করে, মৃদু ঘাড় বাঁকিয়ে বলে, কিন্তু তুমি জানলে কি করে? লুনিসা চমকায়, কি বোকার মতো কাজ করে বসেছে সে। এখন কি বলবে সে? লুনিসা আড়ালে শুকনো ঢোক গিলে। কৃষাণ ভ্রু কুচকে হাঁটু গেড়ে বসে লুনিসার সামনে, লুনিসার কোমর চেপে আরেকটু কাছে নিয়ে আসে। লুক এট মি, বলো তুমি জানলে কি করে? লুনিসা কিছু একটা ভেবে আবারও স্বাভাবিক হয়ে বলে, একটা কথা ছিল। কৃষাণ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে। কি? লুনিসা চট করে কৃষাণের কপালে চুমু খায়, কপালে কপাল ঠেকিয়ে বলে, ভালোবাসেন? কৃষাণ মৃদু হাসে। না। লুনিসার মুখ চুপসে যায়, কৃষাণ তাকে ভালোবাসে না। লুনিসার পানসে মুখ দেখে কৃষাণ তার কোমরে চাপ দিয়ে বলে, শুনেছি ভালোবাসার সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়, তবে আমার অন্তরে তোমার জন্য যে অনুভূতি বিরাজমান তা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। লুনিসার মুখে আবারও হাসি ফুটে ওঠে, শক্ত করে জড়িয়ে ধরে কৃষাণকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তবে কি নাম দেয়া যায় এই অনুভূতির? প্রেমাশক্তি? কৃষাণ হাসে, এই হাসিতে বিরাজ করছে এক রাস মুগ্ধতা, শান্তি। অপর পাশে লুনিসা হাফ ছেড়ে বাঁচে, তার ঠোঁটে খেলে যায় অদ্ভুত হাসি, মনে মনে বিড়বিড়িয়ে বলে, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। আসলে কি বেঁচে গেল? কৃষাণের অভ্যন্তরীয় দৃষ্টি কি ফাঁকি দেওয়া এতই সহজ হবে? হয়তো। হ্যাঁ, আমার মেয়েকে যে কোনো মূল্যে খুঁজে পেতে চাই অফিসার। লুনিসা আমেরিকাতেই আছে, এটা আমি নিশ্চিত। পুলিশ স্টেশনে বসে আছে লুনিসার বাবা মিস্টার শরৎ এহসান। পুলিশ অফিসার কাইদি তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তাকে কি শান্ত করা এতই সহজ? প্লিজ অফিসার, আমার মেয়েকে যে কোনো মূল্যেই হোক না কেন খুঁজে দিন। আপনি দরকার পড়লে মিস্টার চার্লিসন ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুন, তাদের ছেলে কোথায় আছে তারা নিশ্চয় জানে। আমি শুধু আমার মেয়েকে চাই। কাইদি দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, আপনি প্রথম থেকে বলুন তো কি হয়েছিল? এহসান কিছু সময় চুপ থাকে, তার মনের ভেতর ভয় কাজ করছে, অজানা অনুতপ্ত গ্রাস করছে তাকে। আমার ছোট ছেলে কেনিত, সপ্তাহখানেক আগে কেনিতকে কেউ কিডন্যাপ করেন।
আর তার পরের দিনই ওই ছেলে কি জানি নাম, তাইসিন, হ্যাঁ তাইসিন ত্রিশান, সে আমাকে কল দেয়, আমাকে ব্ল্যাকমেল করে। আমি যদি তার কথা মতো কাজ না করি তবে সে আমার ছেলেকে আর কোনোদিন আমাকে দেখতে দেবে না। আমি তার কথায় রাজি হই। গতকাল আমার ছেলেকে সে রাস্তায় ফেলে দিয়ে যায়। কাজী কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, সে আপনাকে কি শর্ত দিয়েছিল? এহসানের চোখ চিকচিক করছে জলে। সে অশ্রু ভেজা চোখে বলে উঠল, ত্রিশান আমার মেয়েকে বিয়ে করতে চায়, তাই সে আমাকে ব্ল্যাকমেল করে আমার মেয়েকে রাজি করাতে বলে। আমি আর কি করতাম, বাধ্য হয়ে আমার লুনিসাকে আমি বিয়ে করতে বাধ্য করি। আমার মেয়ের কাছে আমি খারাপ হয়েছি, সে আমাকে কোনোদিন ক্ষমা করবে না। লুনিসা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারবে না। অফিসার, আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন প্লিজ। কথাগুলো বলতে বলতে এহসান কেঁদে ওঠে। গাড়ি কিছু একটা ভেবে বলে, তার মানে আপনার মেয়েকে জোর করে বিয়ে করেছে তাইসিন ত্রিশান? শরৎ এহসান মাথা নাড়ে। অফিসার রিপোর্টটি লিখে, চিন্তা করবেন না, যদি সত্যি আপনার মেয়েকে জোর করে বিয়ে করা হয় তবে আমরা তাকে মুক্ত করব, ফিরিয়ে দেব আপনার কাছে। শরৎ এহসান কিছুটা আশ্বস্ত হয়। নিজের ভেতরের অপরাধবোধ কাজ করছে তার। অফিসার একজন কনস্টেবলকে ডেকে পাঠায়। সে আসতেই বলে, শিও অ্যান্ড শাইনের মালিক চার্লি শান ও তার পরিবারের সকলের বিষয়ে তথ্য বের করো, তাদের সাথে দেখা করা জরুরি। কনস্টেবল মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। অফিসার এহসানকে আশ্বাস দেয়। এহসান বেরিয়ে আসে পুলিশ স্টেশন থেকে। নিজের গাড়িতে এসে বসে। সেই মুহূর্তে একটি অচেনা নাম্বার থেকে কল আসে তার নিকট। এহসান কল রিসিভ করে। হ্যালো হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মৃদু হাসির আওয়াজ ভেসে আসে। আমি ছাড়া আর কি শ্বশুরমশাই? এহসান অবাক হয়। ত্রিশান? হ্যাঁ, ঠিক ধরেছেন। হেই, কোথায় তুমি? আমার মেয়ে কোথায়? কেন আমার মেয়েটার জীবন নষ্ট করছো তুমি? ওকে ছেড়ে দাও বাবা, আমি তোমার পায়ে পড়ি প্লিজ। কৃষাণ বিরক্ত হলো। কথায় ভালো মন্দ কথা বলবে জামাই শ্বশুর, তা না কিসের ফাও পেচাল শুরু করলো। পায়ে পড়তে হবে না, কিন্তু আপনি শুনলাম পুলিশ স্টেশনে গিয়েছেন। ব্যাপারটা ভালো লাগলো। চেষ্টা করে দেখুন, আপনার মেয়ে আমার, পুরোপুরি আমার। বৃথা চেষ্টা বাদ দিয়ে নিজের ছেলের দিকে চোখ রাখুন। বাচ্চা ছেলে কখন কি হয়ে যায় বলা তো যায় না। কৃষাণের এমন কথা শুনে এহসানের মনে ভয় জেঁকে ধরে। কৃষাণ কল কেটে দেয়। এহসান আবারও গাড়ি থেকে নেমে পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়। উদ্দেশ্য নাম্বার ট্র্যাক করা। কোথায় যাচ্ছেন আপনি? আমি এখানে একা থাকবো কি করে? কৃষাণ নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে লুনিসার সামনে এসে দাঁড়ায়। লুনিসার গালে হাত দিয়ে মৃদু কণ্ঠে বলে, একটু কাজ আছে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। ড্রয়ারে তোমার ল্যাপটপ আছে, আপাতত নিজের সময় কাটাও, এটা দিয়ে আমি আসছি। কৃষাণ চলে যেতে নিলে লুনিসা তার হাত ধরে ফেলে। কি কাজ? কোথায় যাচ্ছেন বলুন না। কৃষাণ মাথা ঘুরিয়ে লুনিসার দিকে তাকিয়ে মৃদু দীর্ঘশ্বাস ফেলে। কৃষাণ কিছু বলার জন্য মুখ খুলবে, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। কৃষাণ এক নজর লুনিসার দিকে তাকিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করল। আমি এসে সবকিছু বলবো, এখন আমি আসছি বলে কৃষাণ তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে হন হন পায়ে নিচে চলে গেল। লুনিসা কপাল কুঁচকে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। কোথায় যাচ্ছে লোকটা? আমাকে কেন বললো না? লুনিসার রাগ হলো। রাগের চোয়াল খানিকটা শক্ত হলো। হঠাৎ ল্যাপটপের কথা মনে পড়তেই মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল তার। মনে মনে বিড়বিড়ালো, যাক, সুযোগটা সে নিজেই দিয়ে গেল আমায়। লুনিসা দ্রুত ড্রয়ার থেকে ল্যাপটপটা বের করলো। ল্যাপটপটা ওপেন করে সোজা ভিডিও কলে অ্যাড হলো। লুনিসাকে ভিডিও কলে যুক্ত হতে দেখে এনা অবাক হলো। তুই কলে অ্যাড হলি কি করে নিশা? তখনই হৃদম হাসতে হাসতে বলে, নিশ্চয়ই ক্রিয়া সময় স্যারের ফোন চুরি করে। লুনিসা মৃদু হাসলো। অতঃপর বলল, না, কৃষাণ বাড়ি নেই, ল্যাপটপটা সেই দিয়ে গিয়েছে। রিদম, তুই এখন কোথায়? লুনিসার প্রশ্নে হৃদম দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনো বেইজিংয়ে আছি। জানিস টমাস সুইসাইড করেছে? লুনিসা মাথা নাড়ে। হ্যাঁ, গতকাল জন বলেছে, কিন্তু আমি হিসাব মিলাতে পারছি না। টমাস কেন সুইসাইড করতে যাবে? এমন সময় এনা বলে উঠল, আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা রিদম, গোটা বিষয়টা বলতো, কবে এবং কিভাবে কি হয়েছে? হৃদম নিজের ঘরের দরজা লাগিয়ে আবার এসে বসল। তোরা যেদিন চলে আসলি সেদিনকার ঘটনা। তোরা সন্ধ্যার দিকে চলে আসলি আর টমাস দুপুরের দিকে সুইসাইড করেছে। লুনিসার চোখে বিস্ময়। মানে আর কি, টমাসের একুনাইজ ওয়ার্ল্ডের মানে যেখানে সেখানে খুনগুলোকে করতে
সেখানে তো যেতে চেয়েছিল। সে তো সেদিন আলবার্ট স্যার, ক্রিয়েশন স্যার আর দুজন পুলিশ অফিসার যায়। বডিটা ছিল খাদের ওপরে, মানে বাড়ির সামনেই খাদ। হঠাৎ টমাস নাকি সেই খাদের কাছে এসে বলে সে কিছু বলতে চায়। সবাই তাকে বলতে বললে সে বলে, আমি টমাস একুইনাস। আমার অস্তিত্ব সত্তা কখনোই শেষ হবে না। আমি ছাড়া কেউ আমাকে মারতেও পারবে না। এই কথাটা বলেই টমাস ঝাঁপ দেয়। ঘটনাটা এতটা দ্রুত হয় যে কেউ আটকানোর সময়ও পায়নি। আমি এই সব আলবার্ট স্যারের কাছে শুনেছি। রিদমের মুখে সমস্ত কথা শুনে লুনিসা কিছু সময় চুপ করে রইল। হয়তো এটাই লেখা ছিল তার ভাগ্যে। ওসব বাদ দে, এখন নুনিশা বল, তোর দিনকাল কেমন কাটছে? এনার প্রশ্নে লুনিসা স্মিত হাসে। ভালো। রিদম বলল, ভালো তো থাকবেই, যার জন্য এত কিছু তাকে পেয়ে গেছে, আর কি লাগে। লুনিসা জবাব দেয় না, শুধু হাসে। সেই সময় কলে জয়েন হয় জন। আরে হো ননিশা, তুই? এটাও সম্ভব? জনের কথায় সবাই হেসে ওঠে। লুনিসা কিছু একটা নিয়ে ভাবনায় আছে। রিদম, এনা আর জন তা বুঝতে পেরে একসাথে জিজ্ঞেস করে, কি ভাবছিস? লুনিসা মাথা নেড়ে না বোঝায়, যার মানে সে কিছু ভাবছে না। কিছু সময় চুপ থেকে নিজেই বলে ওঠে, সামির কৃষাণের বন্ধু। এরা সাথে সাথে চিৎকার করে ওঠে। কি? লুনিসা গম্ভীর মুখে বলে, হ্যাঁ, গতকাল এসেছিল। রিদম চিন্তিত কণ্ঠে বলে ওঠে, যদি ক্রিয়েশন স্যারকে মিস্টার স্বামীর সব বলে দেয়? লুনিসা হঠাৎ শব্দ করে হেসে ওঠে। বলে বলুক, এতে কাজটা আমারই সহজ হয়ে যাবে, আর কোনো ভয়ও থাকবে না। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু আঙ্কেল কি করে রাজি হলো? সেই তো ওই রকম মানুষ না। হ্যাঁ, তুই তাকে পছন্দ করিস না, কিন্তু জনের কথায় লুনিসা বলে ওঠে, প্লিজ চুপ থাক, মেজাজ খারাপ করিস না। সে যে কারণেই রাজি হোক না কেন আমার যায় আসে না। তার বলা না বলায় আমার যায় আসে না, কারণ গেমটা আমার সাজানো ছিল। বিয়েটা তো এমনিতেও হতো। মিস্টার এসআরের জন্য বিয়েটা তাড়াতাড়ি হলো, এর জন্য মনে মনে ধন্যবাদ তাকে। আর কেউ কিছু বলার আগেই লুনিসা কল কেটে দিল। ল্যাপটপটা বিছানায় ছুঁড়ে ফেলল, শুয়ে পড়ল সোজা হয়ে। সিলিং এর দিকে তাকে মুসকি মুসকি হাসতে সে। জানেন কতটা ভালোবাসি আমি আপনাকে, ঠিক কতটা। আপনি যদি আমার প্রতি আসক্ত না হতেন তবে কি হতো আমার? বলো না কি হতো। আমি বলি। লুনিসা শব্দ করে হাসতে লাগলো। তবে আপনার মৃত্যু হতো, আমার হাতেই হতো। আমি আবার আমার জিনিস অন্য কাউকে দিতে রাজি নই। বেঁচে থাকুন আপনি 1000 বছর, তবে তা শুধুমাত্র আমার সাথে। লুনিসা হাসছে, উন্মাদের মতো হাসছে, যা রুমের প্রতিটি দেওয়ালে বাড়ি খেয়ে তার কানে ফিরে আসছে বারংবার। নিস্তব্ধতায় ঘেরা কক্ষে একাকী সে কথা বলছে, সে ছাড়া আর কেউ শুনতে পারছে না তা। জানেন আপনাকে প্রথম দেখেছিলাম কবে? আমি বোধহয় তখন সবে 5ম শ্রেণীর ছাত্রী, আর আপনি অনার্সে পড়ুয়া ছেলে। আপনার বাড়িতেই অনুষ্ঠান হচ্ছিল। কিসের মনে আছে? আপনার জন্মদিন। গোটা অনুষ্ঠানে সকলেই উপস্থিত ছিল, শুধু ছিল না যার জন্য এই গোটা আয়োজন। বড় বড় করে নাম লেখা ছিল তাহসিন কৃষাণ। ছোট্ট আমিও অপেক্ষায় ছিলাম আপনাকে দেখার, কিন্তু আপনার দেখা পেল। হয়তো ঘুম থেকে উঠে চলে এসেছিলেন অনুষ্ঠানে। পরনেই ছিল 3/4 হাফ প্যান্ট আর লং টি শার্ট। বাদামি চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখ একেবারে ফুলে একাকার। আপনার চেহারায় ফুটে উঠেছিল এক বিরক্তিকর রেশ। আমার কেন যেন হাসি পেল খুব। কেন হাসি পেল আমি জানি না, তবে আপনার উস্কো খুস্কো চেহারা আমার কাছে ভালো লাগলো। আপনার বাবা আপনাকে কেক কাটতে বললে আপনি সোজা বাড়ি থেকে চলে যান। চলে যাওয়ার পথেই আমার সাথে ধাক্কা লাগে আপনার, তবে আপনি একটা বারের জন্যও পেছন ফিরে আর তাকাননি আমার দিকে। যদি তাকাতেন বুঝতে পারতেন আপনার দিকে আমি কি করে তাকিয়েছিলাম। সেদিন আপনাদের পার্টিতে আমাকে আর কি রীতিমতো জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে আমাকে আর জোর করা লাগেনি। আমি নিজে ইচ্ছায় সকল অনুষ্ঠানে যেতাম, সকল পার্টিতেই যেতাম। কারণ ওই যে, যদি কোনো পার্টিতে আপনাদের বাড়িতে হয় আর সেখানে যদি আপনাকে দেখি আমি জানি না কেন দেখতে চাইতাম আমি আপনাকে। আস্তে আস্তে সময় পার হলো, প্রায় বছর 3 পর আবারও দেখা হলো আমার আপনার সাথে। সেদিন এমিলির জন্মদিন ছিল। আপনাকে দেখে আমার স্পন্দন বেড়ে গিয়েছিল 1000 গুণ। কি অদ্ভুত সেই অনুভূতি, আপনাকে যদি বলে বোঝাতে পারতাম। তারপর হঠাৎ আপনাকে আর দেখলাম না। দরজার সামনে তাকাতেই দেখি আপনি বাইরে চলে যাচ্ছেন। আমার অশান্ত মন আপনাকে আরও কিছুক্ষণ দেখার জন্য ইচ্ছে পোষণ করলো। কি আর করার,
আমি আবার আমার মনকে শান্ত করার লক্ষ্যে বেরিয়ে পড়ি আপনার পিছু নিয়ে। তবে রাস্তা শেষ হলে আপনাকে আর পাচ্ছি না আমি। জানেন, কষ্ট হচ্ছিল তখন আমার। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা কেউ নিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমার আমার পাপা আর আমার সৎমা দুজনেই অত্যন্ত বেশি ভালোবাসতো আমাকে। সৎমা নামক মানুষটা কখনো আমায় অন্য কিছু ভাবেনি, তবে আমি তাকে কখনো নিজের মা ভাবতে পারিনি, কারণ যা আমার তা আমার। বাবা যখন আমার সৎমাকে বিয়ে করলো, আমিও এসব মেনে নিতে পারিনি, ঘৃণা করতে লাগলাম আমি দুজনকে। তাই তো বাড়ি ছেড়েছিলাম, উঠেছিলাম হোস্টেলে। যাক, সেসব বাদ দিই, ফিরে আসি সেদিনের কাহিনীতে। আপনাকে খুঁজতে খুঁজতে কোথায় যেন চলে আসলাম আমি। আশেপাশে আপনাকে আর দেখলাম না। মন উতলা হতে চাইলো, দেখতে চাইলো আপনাকে বারবার করে। তাকে কি আর বোঝাই আমি, আপনি কি করে বুঝাই যে আপনি নেই? কোথায় যে হারিয়ে গেলেন আপনি, আমি জানিই না। তারপরের ঘটনা তো আপনার জানাই, তবে একটা কথা বোধহয় আপনি জানেন না। আপনি যখন আমাকে নিজের গাড়িতে তোলেন তখন কিন্তু আমার জ্ঞান ছিল, তবে আমি নিজের চোখ খুলিনি। আমার ইচ্ছে হচ্ছিল আপনার সাথে কিছুক্ষণ থাকি, তাই তো অচেতন হওয়ার অভিনয় করে পড়ে রইলাম আপনার পাশে। আপনার বলা প্রত্যেকটা কথা আমি শুনেছিলাম। এসব কথার মানে না বুঝলেও কেন যেন ভালো লাগছিল আমার কথাগুলো, হাসি পাচ্ছিল। তবে হসপিটালে যেতে যেতে সত্যিই হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলি, কারণ তার পরের কথা আমার আর কিছুই মনে নেই। আপনাকে কি করে ভুলি বলুন তো? আপনাকে আবারও খুঁজতে লাগলাম, কিন্তু না, পেলাম না। কোথায় কোথায় খুঁজিনি বলুন? আমার বন্ধুদেরকে দিয়ে আপনার বাড়িতে খোঁজ পাঠালাম, আপনার খোঁজ নেই। আপনি নাকি বাড়িতে থাকেন না। আমার কতটা অস্বস্তি লাগতো জানেন আপনি? হোস্টেলে আমার বন্ধুত্ব হয় রিদম এনাজনদের সাথে। এরা খারাপ সময়ে আমার সঙ্গ দিয়েছে, সাথে সবগুলোই বাপ মায়ের বিগড়ে যাওয়া সন্তান ছিল বলা যায়। তাই তো যে কোনো কিছুতেই আমার হেল্প করতে পারতো। আমি বোধহয় সেবার 10ম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উঠেছি। হঠাৎ করে আমার কলেজে আপনাকে দেখি। দীর্ঘ 2 বছর পর আপনাকে দেখেছিলাম আমি। জানেন কেমন অনুভূতি হয়েছিল আমার? ইচ্ছে করছিল আপনাকে যে জড়িয়ে ধরি আমি, কিন্তু কেন? ততদিনে আমার মানসিক অবস্থা অস্বাভাবিক হয়ে পড়ে। আমাকে চিকিৎসা করতো আপনার বন্ধু সামির খান। তবে সবকিছু গোপন ছিল বাবা মায়ের কাছে, আমার পরিবারের কাছে। আমাকে চেক আপ করানো থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আমার বন্ধুরাই করতো, আমাকে করাতো, তবুও জোর করে। তবে একাদশ শ্রেণীতে ওঠার পর যখন আপনাকে আমি দেখতে পেলাম, সেদিন থেকে আপনাকে স্টক করতে শুরু করলাম আবার আমি। আমাকে হেল্প করতো রিদম ও জন। তারপর শুনলাম রিদম আপনাকে চেনে। আমি যেন হাতে আকাশের চাঁদ পেলাম। আমি বুঝতে পারলাম আমার এই অনুভূতি কোনো সাধারণ অনুভূতি নয়, এক বিষাক্ত অনুভূতি। যে অনুভূতি সৃষ্টি হয়েছিল অনেক আগে, তবে সেটা বুঝতে বুঝতে সময় লেগে গিয়েছিল এতটা দিন। আপনি কখন কি করতেন সবই আমি জানতাম, তবে জানতাম না আপনিও যে আমায় স্টক করছেন। কি অদ্ভুত তাই না? আমি ভার্সিটিতে যাই, আপনার ছোট ভাই এরিক শানের সাথে টিম ওয়ার্ক পড়ে আমার। এরিকও মোটামুটি সুদর্শন ছিল, আমার রুমমেট তাকে পছন্দ করত। তবে আপনার ভাই তো পুরোই সাদাসিধা মানুষ, সে সম্পর্কে জড়াতে চায় না। আর আমার যে রুমমেট ছিল খুবই রকচটা, শুনেছি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। এরিকের রিজেকশন সে মেনে নিতে পারেনি, তাই তো সুইসাইড করতে গিয়েছিল। তবে সময় পার হলে বুঝতে পারি আপনার ভাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ইস, কি মজা তাই না? আমি যার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তার ভাই কিনা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে কখনো এরিক আমায় নিজের বোনের কথা বলতে পারেনি, আমি সেই সুযোগটাই দেইনি, কারণ আমার প্রথম ও শেষ ভালোবাসা তো আপনি। তাকে যে কোনো মূল্যেই আমার চাই। আমার না হলে যে আপনাকে আমি কাউকেই হতে দিতাম না। আমার কল্পনাতেও আমি আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারতাম না। তারপর সিওয়ান শাইন কোম্পানি থেকে অফার আসে কাজের। আমি তো জানতাম এটা এরিকের কাজ, কারণ আমি রিদমের কাছে শুনেছিলাম আপনি নাকি সিক্রেট এজেন্ট। আর এরিকের বিষয়টাও আমি পরে রিসার্চ করে জেনেছিলাম, কিন্তু তারপরের ঘটনা কোনো কিছুই জানতাম না আমি। আপনি আসছেন যখন লিফটে আপনাকে দেখলাম আমি, আপনি কল্পনাও করতে পারবেন না আমার ভেতর কি ঝড় চলছিল। বাইরেটা শান্ত স্বাভাবিক থাকলেও ভেতরটা কেমন তাণ্ডব শুরু করেছিল। আপনি কি দেখতে পেয়েছিলেন? না পাওয়ারই কথা। তারপর এত এত কাহিনী, আপনার সাথে আমার বিয়ে, সব কিছুই ছিল কেমন অদ্ভুত, যেন মেঘ না চাইতেই জল। আজ না হয় কাল আপনাকে আমি নিজের করেই ছাড়তাম। আমি কি বোকা, বুঝতেই পারিনি আপনিও যে আমার প্রতি আসক্ত। আপনার আসক্তির বিষাক্ত দহনে আমি পড়তে রাজি আছি, বার, শতবার, হাজারবার, লক্ষ কোটি বার। তবে আমার মিথ্যে নাটকে আপনার ভাইটার একটু ক্ষতি হয়ে গেল। বেচারা তো শুধু আমার ভালোবাসতো, কি বুঝে যেন পরিকল্পনা করলাম আপনার ভাইকে আপনার চোখেই খারাপ বানাবো।
এটা দেখার জন্য যে আপনার প্রতিক্রিয়াটা কি হয়। তবে সত্যি বলছি, আমি না বুঝতেও পারিনি আপনি যে সত্যি সত্যি তাকে গুলি করে বসবেন। বেচারা শান্ত শিষ্ট আমার দেবরটা শুধু এগেনের ভুলে শাস্তি পেতে হলো তাকে। সেদিনই বুঝতে পারি আমার প্রতি আপনার নিশ্চয়ই কিছু না কিছু অনুভূতি আছে। আর আমার এই ধারণাটাই ঠিক হয়। সেদিন যে মেসেজটা আমার ফোনে গিয়েছিল সেটা কিন্তু আপনার ভাই দেয়নি, দিয়েছিলাম আমি। কারণ এরিকের ফোন তো আমার কাছেই। যাক বাবা, অনেক করেছি, এবার বেচারা দেবরটাকে একটু ভালো থাকতে দিই। বেচারা তো এমনি ছেঁকা খেয়ে বেকা হয়ে আছে, তার উপর আপনার হাতের মারগুলো। জানেন, আমার পাপা অন্য এক মহিলাকে বিয়ে করেছিল বলে আমি তার সাথে একটানা 2 বছর কোনো কথাই বলিনি। এমনকি এখনো আমি দরকার ছাড়া কথা বলি না। আমার মাকে সে ভালোবাসতো। ভালোবাসা কি এতই সস্তা? আমি তো পারতাম না। তবে বুঝি আপনার কথাই ঠিক। আমার অনুভূতিগুলো ভালোবাসার থেকেও বেশি, ঠিক যেমন আপনার। তাহলে আমি বলতে রাজি আছি আমি আপনাকে ভালোবাসি না, কারণ আপনি তো আমার প্রেমা শক্তি। এত বড় বাড়িতে একা থাকতে লুনিসার বিরক্ত লাগছে, তাই আপাতত বাড়িটা ঘুরে ঘুরে দেখছে কথায় কি আছে, কোন রুমে আছে সবকিছু। হঠাৎ পা জোড়া থেমে যায় একটি বদ্ধ দরজার সামনে। ভ্রু জোড়া কুঁচকে দাঁড়িয়ে রইল কিছু সময়। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো লুনিসা। ভেতরে প্রবেশ করা মাত্রই চোখ ধাঁধিয়ে উঠল তার। ভেতরে একটি পিয়ানো, গিটার, সেক্সোফোনিয়া সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। কিন্তু এগুলো এখানে কেন? তাহলে কি এগুলো কৃষাণের? লুনিসার মনে প্রশ্ন জাগে। তবে আপাতত কৌতূহল জমিয়ে পিয়ানোর কাছে গিয়ে দাঁড়ালো। পিয়ানোর কভারটা খুলে হাত রাখলো। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, তবে সে তো বাজাতে পারে না। তবুও এলোমেলো সুর তুলল পিয়ানোতে। রুমটা অসম্ভব সুন্দর। তুলনামূলক বাকি রুমগুলোর থেকে এই রুমটা একটু বেশি সুন্দর। লুনিসার নজর পড়ে একটি কাঠের শেলফের উপরে রাখা গ্রামোফোনের উপর। এ যন্ত্র দিয়ে আগেকার যুগে গান শোনা হতো। লুনিসা পুরনো কাঠের শেলফের দিকে এগিয়ে গেল। সেখানে ধুলো জমা কয়েকটি ডিভাইন রেকর্ড রাখা। প্রতিটিতে দাগ কেটে গেছে সময়ের, কিন্তু রেকর্ডগুলোর গায়ে লেখা নামগুলো এখনো স্পষ্ট। তবে এখানে কি নতুন ডিভাইনও রয়েছে? লুনিসার নামগুলো দেখলো। একটা ডিভাইনে তার চোখ আটকালো। চোখ মুখ কুঁচকে হাতে তুলে নিল ডিভাইন রেকর্ডটা। তাতে বড় বড় অক্ষরে লেখা উইন্টার বিয়ার। এই নামটা তার চেনা, খুব বেশি চেনা। পাশেই রাখা ছিল পুরনো গ্রামোফোনটি। কাঠের তৈরি, সুন্দর কারুকার্য করা। অনেক দিন হয়নি চালানো, তাই প্রথমে সেটিকে ভালো করে পরিষ্কার করলো। হর্নের ভেতরে জমে থাকা ধুলো সরিয়ে একটা স্নিগ্ধ চকচকে অবস্থায় ফিরিয়ে আনলো। রেকর্ডারটি প্ল্যাটফর্মে রাখলো সে। নিখুঁতভাবে কেন্দ্রে বসালো। তারপর সুরটি তুলে নিয়ে আলতো করে রেকর্ডারের প্রান্তে রাখলো। ম্যানুয়াল হ্যান্ডেলটি ঘুরিয়ে দিল কয়েকবার। রেকর্ড ঘুরতে শুরু করলো। প্রথমে একটু খসখসে শব্দ হলো, তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো সুর। এক গভীর স্বর্গীয় পুরুষালী কণ্ঠ ঘর জুড়ে ছড়িয়ে পড়ল, যেন লুনিসার চারপাশে সময় থেমে গেল। এই সুরটার সাথে সে পরিচিত। লুনিসার অধরে ফুটে উঠল কিঞ্চিত হাসি। মনে মনে বলল, তার মানে আপনি কি ছিলেন সেই লোকটা? লুনিসা কিনা তার কৃষাণকে চিনতে পারলো না। ইস, এর থেকে আর বড় আফসোস কি হতে পারে বলুন? লুনিসা চেয়ারে বসলো। টেবিলে ভর দিয়ে গ্রামোফোনটার দিকে তাকিয়ে রইল। অনুভব করতে লাগলো তার অতি প্রিয় সুর, যা কিনা তারই প্রিয় মানুষের গাওয়া। লুনিসা বারবার অবাক হচ্ছে। একটা লোক তাকে দিনের পর দিন আশ্চর্যের সীমায় ছাড়িয়ে অজানায় ডুবিয়ে দিচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে। ঘুম ভাঙলো লুনিসার। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা তার নিজেরই অজানা। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। সন্ধ্যার সোনালি আলো ধীরে ধীরে কেটে যাচ্ছে। ঘনিয়ে আসছে অতি অন্ধকার। হঠাৎ কৃষাণের কথা মনে আসতেই চিন্তায় ভ্রুজোড়া কুঁচকে গেল তার। কৃষাণ কি তবে এখনো বাড়ি আসেনি? আসলে নিশ্চয়ই সে এখানে থাকতো না, তার সাথেই থাকতো। লুনিসা দ্রুত রুম থেকে বেরিয়ে পড়ল। নিজের বেডরুমে এসে ল্যাপটপটা অন করলো। ল্যাপটপ দিয়ে কল করলো কৃষাণকে, কিন্তু তার ফোন বন্ধ। কি ব্যাপার? কৃষাণ কোথায়? লুনিসার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। জনকে কল লাগায়। কিছু সময় পর জন রিসিভ করলো। জনকে কিছু বলার সুযোগ না দিয়ে লুনিসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, জন জন কৃষাণ? কৃষাণ কোথায়?
ওর ফোন বন্ধ বলছে। জন, দেখ না, দেখ না একটু। আরে শান্ত হ, কি হয়েছে শান্ত হয়ে বল। লুনিসা শান্ত হয় না, তার কণ্ঠস্বর কাঁপছে। কৃষানের ফোন লোকেশন ট্র্যাক কর। কৃষান কোথায়? ওর ফোন বন্ধ কেন? কেন? লুনিসার অস্বাভাবিক আচরণে জন কিছুটা আন্দাজ করতে পারে। ননিশা শান্ত হ প্লিজ, আমি দেখছি। তুই প্যানিক করিস না, ওষুধ খা, না হলে তোর সমস্যা হয়ে যাবে। জন কল কেটে দেয়। লুনিসা তৎক্ষণাৎ ল্যাপটপটা ফ্লোরে আছাড় মারে, মেঝেতে বসে নিজের ঘাড় ঘষতে শুরু করে। শরীর কাঁপছে তার। এই মুহূর্তে তাকে শান্ত হতে হবে। মেঝেতে বসেই ক্যাবিনেট থেকে ঔষধ বের করে টপ করে মুখে পুরে নেয়। মাথা ঘুরছে তার। তার কৃষাণ কি কোনো বিপদে পড়ল? কি হচ্ছে এসব? ঘরের এমন এলোমেলো অবস্থা দেখে কৃষাণ গম্ভীর কণ্ঠে কথাটি বলে উঠল। সবেই ঘরে এসেছিল সে, তবে লুনিসাকে এভাবে বসে থাকতে দেখে সে নিজেই আশ্চর্য। ফোনের চার্জ শেষ হওয়ায় ফোনটা বন্ধ হয়ে আছে, তাই কল করে জানাতে পারেনি। কৃষাণের কণ্ঠস্বর কর্ণপাত হতেই চট করে উঠে দাঁড়ালো লুনিসা। কৃষাণের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কোথায় ছিলেন আপনি? কি হয়েছে আপনার? বলো না কি হয়েছিল? ফোন কেন বন্ধ? লুনিসার এমন উতলা আচরণ দেখে কৃষাণ অবাক হয়। পরমুহূর্তে হাসি ফুটে ওঠে আধরে, আলতো করে জড়িয়ে ধরে লুনিসাকে। রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছে? আমি ঠিক আছে। লুনিসা ছাড়লো না, আরো শক্ত করে জড়িয়ে কিছু একটা বিড়বিড় করতে লাগলো। হঠাৎ চোখ মুখ শক্ত হয়ে আসলো তার। কৃষাণকে ছেড়ে তার দিকে তাকালো। মেয়েটাকে? কৃষাণ কপাল কুঁচকায়। কোন মেয়ের কথা বলছে লুনিসা? লুনিসা কটমট করে তাকিয়েছে কৃষাণের শুভ্র শার্টের থাকা লিপস্টিকের দাগের দিকে। বলুন মেয়েটাকে। লুনিসার দৃষ্টি অনুসরণ করে কৃষাণও তাকায় শার্টের দিকে। লিপস্টিকের দাগটা দেখে নিজেও অবাক হলো। কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো, সাথে সাথে বিরক্ত ফুটে উঠল চেহারায়। কৃষাণের চোখ শার্টের লিপস্টিকের দাগে আটকে আছে। লুনিসা তখনও একই প্রশ্নের পুনরাবৃত্তি করে যাচ্ছিল। বলুন মেয়েটাকে। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? ফোন কেন বন্ধ ছিল আপনার? আপনি কি কিছু লুকাচ্ছেন? কৃষাণ কোনো উত্তর না দিয়ে সোজা তার দিকে এগিয়ে যায়। লুনিসার চোখ জ্বলছিল রাগে, কিন্তু সেই রাগের মধ্যে কোথাও এক চিমটি ভীতি আর অভিমান স্পষ্ট। এটা দুর্ঘটনাবশত লেগে গেছে আঞ্চল। গম্ভীর কণ্ঠে লুনিসাকে বলল কৃষাণ। তার স্বরের গভীরতায় লুনিসার কণ্ঠস্বর থেমে গেল। দুর্ঘটনাবশত? লুনিসা আঙ্গুল দিয়ে শার্টের দাগের দিকে ইঙ্গিত করল। তার চোখের জল প্রায় উপসে পড়ছে। লুনিসা ভ্রু কুঁচকে গেল। সে ছটফট করতে লাগলো। তাহলে ব্যাখ্যা দিন এই দাগ। হঠাৎ করে কৃষাণ লুনিসাকে নিজের দিকে টেনে নিল। তার গভীর চোখে একরকম শীতল শাসন ফুটে উঠল। মুখে কোনো উত্তেজনা বা কোমলতার লক্ষ্য নেই। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না আঞ্চল? কৃষাণের কণ্ঠে চাপা রাগ এবং শান্ত শাসনের মিশ্রণ। লুনিসা কিছু বলার সুযোগ পেল না। তার ঠোঁটের উপর শক্ত চুমু বসিয়ে দিল কৃষাণ। এক মুহূর্তে যেন সমস্ত উত্তেজনা, রাগ আর সন্দেহ সে মুছে ফেলতে চাইল। লুনিসা মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। চুমু শেষ করে কৃষাণ একটু পিছিয়ে দাঁড়ালো। তার চোখের গভীরতা এবং ঠান্ডা অথচ দৃঢ় অভিব্যক্তি। আমি তোমার, পুরোটাই তোমার। আমি স্যামরের সাথে দেখা করতে বারে দিয়েছিলাম, সেখানে এক মেয়ে আমার উপর এসে পড়ে। আই থিঙ্ক তারই লিপস্টিকের দাগ এটা। লুনিসার চোখ মুখ লাল হয়ে আসছে। সে দ্রুত কৃষাণের শার্টের বোতাম খুলতে লাগলো। এই শার্ট তার কৃষাণের শরীরে আর এক মুহূর্ত থাকতে পারে না। লুনিসার এহেন কাজে কৃষাণ বেশ অবাক হয়। অ্যাঞ্জেল, কি করছে এসব? আমি। লুনিসা বলতে চাইল, কিন্তু কৃষাণ তার আগেই লুনিসাকে কোলে তুলে নিল। অধরে অধর মিলিয়ে দিল। লুনিসার রাগ উত্তেজনা এক নিমিষেই মিলিয়ে গিয়েছে যেন। কৃষাণের স্পর্শে সে কেঁপে উঠছে। তাল মেলাতে লাগলো তার সাথে। কিছু সময় পর কৃষাণ লুনিসার অধর ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিল। ঠোঁটের বিরাজমান বাঁকা হাসি। যাক, ভেবে ভালো লাগলো আমার অ্যাঞ্জেল আমার জন্য জেলাস। লুনিসা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কৃষাণের দিকে। কোনো জবাব দিল না। কৃষাণ স্মিত হাসলো। আমার উপর বিশ্বাস রেখো অ্যাঞ্জেল, তুমি ছাড়া আমার আর কিছুই নেই। তাহলেই ভালো। আমাকে ঠকাতে পারবেন না আপনি। ধ্বংস হয়ে যাবেন আপনি নিজেই। কৃষাণ আলতো করে চুমু খায় লুনিসার ঠোঁটে। আমি বারবার ধ্বংস হতে রাজি, তবে তোমাকে ঠকিয়ে না, তোমাকে ভালোবেসে। লুনিসা কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না পাচ্ছে তার। এই লোকটা যদি তাকে ভুলে যায় তবে তার কি হবে? যদি তার আসক্তির মাত্রা কমে যায় তখন সে বাঁচবে কি করে? বোকা মেয়ে, সে নিজেও জানে না কৃষাণের আসক্তির দহন তাকে ঝলসে দিতে সক্ষম।
তার অনুভূতির তুলনা করা সম্ভব নয়। তবে কৃষাণও যে তার এঞ্জেল ব্যতীত শূন্য। কেটে গেছে অনেকগুলো দিন, তবে দিন মাত্রাতিক হয়ে উঠেছে কৃষাণের আসক্তি। তবে এতে মোটেও বিরক্ত নয় লুনিসা, সে নিজেও এসব চেয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে সে। হালকা মিষ্টি রঙের শাড়ি ও হালকা সাজ, ভালোই লাগছে। কৃষাণের কথা মতোই আজ লুনিসা সেজে গুজে রেডি হচ্ছে। কৃষাণ সকালে কোনো এক কাজে বাড়ির বাইরে গিয়েছে। যাওয়ার আগে লুনিসাকে সন্ধ্যার দিকে রেডি হয়ে থাকতে বলেছে। আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় বসলো। দেওয়াল ঘড়িতে চোখ বুলালো। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলছে, কৃষাণ আসছে না কেন? আর কোথায় বা নিয়ে যাবে? সময় যাচ্ছে, রাত গভীর হচ্ছে, তবে কৃষাণের পাত্তা নেই। লুনিসা এবার চিন্তা হচ্ছে, কৃষাণ আসছে না কেন? কিছুই ভাবতে পারছে না লুনিসা। ঠিকই সেই সময়ই ধারাম করে পড়ার শব্দ আসলো। লুনিসার শব্দ শুনে দ্রুত ঘর থেকে বের হলো। সিঁড়ির সামনে আসতেই শরীর অবশ হয়ে আসছে লুনিসার। অস্পষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে সবকিছু। তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কৃষাণ। তার সামনেই দাঁড়িয়ে আছে সামির আর কয়েকজন ছেলে। লুনিসা দিক বেদিক ভুলে দৌড়ে আসলো নিচে, সোজা কৃষাণের সামনে এসে বসলো। কৃষাণের চোখ বন্ধ। লুনিসা তার মাথা নিজের কোলে নিয়ে ডাকতে লাগলো, পাগলের মতো বলতে লাগলো,